করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের কোর্স কোড 24-3009। কোর্সের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন। আমার লেকচার নম্বর 6 আর লেকচারের শিরোনাম স্ব অসঙ্গতি ও পুংবন্ধাত্ব বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্ড মেল স্টেরাইলিটি। তোমাদের সাথে আমি আছি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আমরা গত ক্লাসে আমরা উদ্ভিদের যে প্রজননের বিভিন্ন ধরন, সেখানে আমরা পরাগায়নের বিভিন্ন যে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের বিভিন্ন শর্তগুলো আমরা পড়েছি এবং সেখানে আমরা দেখেছি যে বিশেষ কিছু শর্ত যদি থাকে তাহলে সে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পরপরাগায়ন হয় এবং এই যে বিশেষ যে শর্তগুলো আছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে স্ব অসঙ্গতি বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এটা কি আমরা দেখি, উভয়লিঙ্গ ফুলের পরাগরেণু এবং ডিম্বাণু একই সময়ে পরিপক্ক হলেও স্বপরাগায়নের মাধ্যমে কার্যকর বীজ উৎপাদনে ব্যর্থ হয়। এটি বিভিন্ন কারণে হতে পারে, যেমন একই ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে পড়লেও তা অঙ্কুরিত হয় না। 2 হচ্ছে কি, কখনো কখনো অঙ্কুরিত হলেও তা গর্ভদণ্ড ভেদ করতে পারে না, যেমন রাই, মূলা, বাঁধাকপি ইত্যাদি। তাহলে 1 নম্বরে আমরা পড়লাম কি, পরাগরেণু গর্ভমুণ্ডে পড়লো, একই ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পড়লো কিন্তু তা অঙ্কুরিত হলো না। দ্বিতীয়ত হচ্ছে অঙ্কুরিত হলো কিন্তু তা গর্ভদণ্ড ভেদ করতে পারলো না। তৃতীয়ত কি, পরাগনল এতটা ধীরে গর্ভদণ্ড অতিক্রম করে যে তা ভ্রূণথলিতে পৌঁছার আগেই ফুলটি ঝরে পড়ে, যেমন নিকোটিয়ানা পেটুনিয়া। তাহলে তার গর্ভদণ্ডের মধ্য দিয়ে পাস করার টাইম যদি এতটা বেশি হয় যে ফুলই ঝরে পড়ে, তাহলে সেক্ষেত্রে তার তো পরাগায়ন বা নিষেক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। চতুর্থ হচ্ছে কি, পরাগনলটি ডিম্বাণু পর্যন্ত পৌঁছলেও তা নিষিক্ত করতে পারে না। পঞ্চম, নিষেক হলেও ভ্রূণটা নষ্ট হয়ে যায়। এবার আমরা দেখি স্ব অসঙ্গতি 2 প্রকার, সমাকৃতির স্ব অসঙ্গতি এবং অসমাকৃতির স্ব অসঙ্গতি। সমাকৃতির স্ব অসঙ্গতি বলতে বোঝায় যদি ফুলের পুংকেশর এবং স্ত্রীকেশরের আকার যদি একই হয়। যেমন আমরা দেখেছি গত ক্লাসেই আমরা দেখেছি অনেকগুলো উদ্ভিদের পুংকেশর এবং স্ত্রীকেশরের আকার সমান হয় না। যদি এরকম হয় তাহলে সেখানে তো পরাগায়ন স্বপরাগায়ন সম্ভব নয়। কিন্তু যদি এমন হয় যে পুংকেশর এবং স্ত্রীকেশরের আকার সমান, তারপরেও তার মধ্যে অসঙ্গতি দেখা যাচ্ছে, এই ধরনের যে অসঙ্গতি তাকে বলা হয় হোমোমরফিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি বা সমাকৃতির স্ব অসঙ্গতি। এটা 2 ধরনের হয়, লিঙ্গধরী অসঙ্গতি এবং রেণুধরী অসঙ্গতি, গ্যামেটোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি এবং স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি। এবার আমরা দেখি লিঙ্গধরী অসঙ্গতি বলতে কি বোঝায়। এখানে একটা ফুলের স্ত্রীকেশর দেখা যাচ্ছে, এখানে এটা হচ্ছে একটা ফুলের গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, আর এটা হচ্ছে কি গর্ভাশয়। এর মধ্য দিয়ে একটা পরাগরেণু পড়লো, পোলেন পড়লো, এই ফুলটা পোলেনের অঙ্কুরনাল সৃষ্টি হলো এবং গর্ভমুণ্ড থেকে এটা গর্ভদণ্ড দিয়ে বাহিত হয়ে এটা লম্বা হয়ে শেষ পর্যন্ত ডিম্বাণু পর্যন্ত এসে পৌঁছায় এবং এই ঘটনাটাকে আমরা বলছি নিষেক। এবার আসো আমরা এখানে দেখো পাশাপাশি 3টা ছবি। প্রথম যে ছবিটা, সেখানে এই মাতৃ উদ্ভিদের জেনোটাইপ 3টাতেই একই, S1 S2 S1 S2 S1 S2, কিন্তু এখানে যে পোলেন এসে পড়লো, এই পোলেন যদি হয় S3 S4, মানে ভিন্ন কোনো উদ্ভিদের পোলেন যদি হয় S3 S4, সেক্ষেত্রে এখানে দুটোতেই এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে এখানে পরাগায়ন হচ্ছে, মানে কি এখানে অসঙ্গতি নেই। দ্বিতীয়ত S1 S2 উদ্ভিদের যদি S3 S1 এর যদি
রেণু পড়ে সেক্ষেত্রে দেখা যায় এখানে আংশিকভাবে পরাগায়ন সম্ভব হয়, মানে হচ্ছে এটা 50% ইনকম্প্যাটিবিলিটি দেখায়। আর তৃতীয় যে ছবিটা এখানে হচ্ছে মাতৃ উদ্ভিদে S1S2 আর পরাগরেণু হচ্ছে S1S2, দুটোই একই, মানে হচ্ছে কি এটা একই উদ্ভিদেরই বা একই ফুলেরই পরাগরেণু, সে কারণে এখানে কোনোভাবেই পরাগায়ন বা এখানে অঙ্কুরনাও সৃষ্টি হচ্ছে না। তার মানে এটা হচ্ছে 100% ইনকম্প্যাটিবল। এখানে সম্পূর্ণ অসঙ্গতি, এটা সম্পূর্ণ সঙ্গতি, আর মাঝখানে যে ছবিটা এটা হচ্ছে আংশিক অসঙ্গতি। আর রেণুধরী অসঙ্গতি যেটা স্পোরোফাইটিক ইনকম্প্যাটিবিলিটি যেটা, সেটা হচ্ছে কি এই অসঙ্গতি নির্ভর করে এই স্ত্রী উদ্ভিদের জিনোটাইপের উপর, এবং স্ত্রী উদ্ভিদের জিনোটাইপের সাথে যদি আংশিক বা সম্পূর্ণভাবে যদি মিলে যায় সেক্ষেত্রে কোনো পরাগায়ন সম্ভব হবে না। S1S2 এই উদ্ভিদের হচ্ছে S2S3, এই উদ্ভিদ হচ্ছে S2S4। এই S1S2 উদ্ভিদের S1S3 পরাগরেণু এসে পড়লো, যেহেতু এখানে S1 কমন, সে কারণে কমন হওয়ার কারণে এখানে কোনো ধরনের অঙ্কুরনাও সৃষ্টি হবে না, তার মানে এখানে পরাগায়ন সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত যেটা মাতৃ উদ্ভিদের জিনোটাইপ S2S3 আর পরাগরেণুর জিনোটাইপ S1S3, এখানে কি S3 কমন, সেই কারণে এখানে যেহেতু কমন সেহেতু এখানে কোনো অঙ্কুরনাও সৃষ্টি হচ্ছে না, মানে এখানে কোনো পরাগায়ন হচ্ছে না। এবার তৃতীয় ছবিটা আমরা দেখি। মাতৃ উদ্ভিদে S2S4 আর পুং উদ্ভিদের হচ্ছে মানে পুংকেশরের হচ্ছে S1S3। যেহেতু এখানে আংশিক বা কোনোভাবেই কমন জিনোটাইপ নাই, সে কারণে এখানে অঙ্কুরনাও সৃষ্টি হচ্ছে, সে কারণে এই তৃতীয় উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন সম্ভব, আর বাকি দুটার ক্ষেত্রে কিন্তু পরাগায়ন সম্ভব নয়। তার মানে এটাকে বলা হচ্ছে রেণুধরী অসঙ্গতি। রেণুধরী বলতে এখানে বোঝানো হচ্ছে স্ত্রী উদ্ভিদের রেণুর সাথে পরাগ রেণুর কি পরিমাণ মিল বা অমিল, সেটা এই রেণুধরী অসঙ্গতির মাধ্যমে এখানে বোঝানো হচ্ছে। দ্বিতীয়ত অসমাকৃতির অসঙ্গতি মানে হেটেরোমরফিক সেলফ ইনকম্প্যাটিবিলিটি, মানে হচ্ছে যদি পুং কেশর এবং স্ত্রী কেশরের আকার যদি সমান না হয় সেক্ষেত্রে কি হবে। এখানে হেটেরোমরফিক স্পোরোফাইটিক সিস্টেম মানে এখানে স্ত্রী কেশর আকারে বেশ লম্বা আর পুং কেশর আকারে বেশ খাটো। এটা হচ্ছে প্রিমোলা উদ্ভিদের একটা এক্সাম্পল। প্রিমোলা উদ্ভিদে এই দুই ধরনের ফুল দেখা যায়। যে উদ্ভিদে পুং কেশরটি আকারে খাটো এবং স্ত্রী কেশরটি আকারে লম্বা তাকে বলা হয় পিন ফুল। আর এই ফুলের ক্ষেত্রে দেখা যায় স্ত্রী কেশরটি আকারে খাটো আর পুং কেশরটি আকারে লম্বা, এই ফুলকে বলা হচ্ছে থ্রাম ফুল। এবং পিন উদ্ভিদে, থ্রাম ফুল থ্রাম উদ্ভিদে জন্মায়। সে কারণে এখানে প্রিমোলা উদ্ভিদে এই অসমাকৃতির অসঙ্গতি দেখা যায়। এই যে ছবিটা এটা আমরা গত লেকচারে আমরা পড়েছিলাম পিন ফ্লাওয়ার এবং থ্রাম ফ্লাওয়ার, যেখানে এখানে দেখা যাচ্ছে পিন ফ্লাওয়ারের মধ্যে গর্ভমুণ্ডটি পুংকেশর থেকে অনেক উপরে, আর থ্রাম ফ্লাওয়ারের মধ্যে দেখা যাচ্ছে কি গর্ভমুণ্ড অনেক নিচে, আর তার পুংকেশর গুলো তার চেয়ে অনেক বেশি লম্বা। নিচের যে ছবিটা ট্রাই স্টাইলি, এখানে 3 আকৃতির গর্ভমুণ্ড বা স্ত্রীকেশর দেখা যাচ্ছে। এটা হচ্ছে লম্বা, গর্ভকেশরটি আকারে অনেক লম্বা, তার নিচে পুং কেশর দেখা যাচ্ছে একটা মাঝারি সাইজের, আর এটা দেখা যাচ্ছে ছোট সাইজের। দ্বিতীয় যে ছবিটা এখানে দেখা যাচ্ছে যে স্ত্রীকেশরটি মাঝারি সাইজের আর পুং কেশর একটা বেশ লম্বা আর একটা দেখা যাচ্ছে বেশ খাটো। আর তৃতীয় যে ছবিটা এখানে দেখা যাচ্ছে গর্ভমুণ্ডটি বেশ খাটো এবং পুংকেশর দুটোই তার চেয়ে অনেক উপরে। তো এই যে দুইটা ধরন ডাই স্টাইলি এবং ট্রাই স্টাইলি, এখানে এই দুইটা ধরনের কারণে এটাকে বলা হচ্ছে অসমাকৃতির অসঙ্গতি, এবং এই অসম আকৃতির কারণে এই ধরনের ফুলে
কোনোভাবেই তাদের স্বপরাগায়ন হওয়া সম্ভব নয়, এবং এই ক্ষেত্রে এসব ফুলে অবশ্যই পরপরাগায়নই হবে। এখানে একটা চার্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে, রেজাল্টস অফ 4 টাইপস অফ প্রসেস ইন প্রিমুলা। প্রিমুলা উদ্ভিদে ফেনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তোমরা ইতিমধ্যে জানো, পিন আর পিন উদ্ভিদের মধ্যে যদি সংকরায়ন হয় সেক্ষেত্রে তাদের জেনোটাইপ স্মল এস, যদি তাদের মধ্যে যদি ক্রসিং হয় সেক্ষেত্রে দেখা যাবে প্রোজেনি ইনকম্প্যাটিবিলিটি, এখানে অসঙ্গতি দেখা যাবে, এবং যেহেতু তাদের মধ্যে নিষেক হচ্ছে না। দ্বিতীয় উদাহরণ যেটা পিন মাতৃ উদ্ভিদ থ্রাম উদ্ভিদ যদি হয় সেক্ষেত্রে দেখা যায় এখানে প্রোজেনি হবে 1:1 পিন আর থ্রাম দুই ধরনের উদ্ভিদই জন্মাবে। তৃতীয় যে উদ্ভিদটা সেখানে থ্রাম স্ত্রী উদ্ভিদ এবং পিন হচ্ছে পুং উদ্ভিদ, এবং এক্ষেত্রে তাদের প্রোজেনিতে পিন ইসটু থ্রাম 1:1 হবে। থ্রাম আর থ্রাম উদ্ভিদের মধ্যে যদি পরাগায়ন হয় সেক্ষেত্রে দেখা যাবে এখানে তাদের জিনোটাইপ একই রকম, সেক্ষেত্রে তাদের প্রোজেনি হবে ইনকম্প্যাটিবল বা অসঙ্গতিপূর্ণ, মানে তাদের মধ্যে কোনো সংকরায়নই হবে না। এবার আমরা দেখি উদ্ভিদ প্রজননে স্ব-অসঙ্গতির ব্যবহার। আমরা কোথায় কোথায় স্ব-অসঙ্গতি ব্যবহার করতে পারি? এরা প্রাকৃতিকভাবেই স্বপরাগায়নে অক্ষম বলে পরপরাগায়নের মাধ্যমে সংকর বীজ উৎপাদন করে। আমরা জানি উদ্ভিদ প্রজননের একটা প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রয়োজন মতো আকাঙ্ক্ষিত বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে কোনো একটা জাতের মধ্যে নিয়ে আসা। তো আমরা যদি কোনো একটা উদ্ভিদে তার পরপরাগায়ন যদি আমরা যদি সম্পন্ন করতে পারি, কোনোভাবে আমরা যদি তার পরাগায়নকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা তার সংকর বীজ উৎপাদন করতে সক্ষম হব। এখন কোনো উদ্ভিদ যদি স্ব-অসঙ্গতিপূর্ণ হয় তাহলে সে উভয় লিঙ্গ হলেও তার মধ্যে কিন্তু পরপরাগায়ন হবে না। তাহলে আমি সেই ধরনের উদ্ভিদকে আমি যদি আমি পরাগায়নের জন্য নিয়ে আসি বা সংকরায়নের জন্য নিয়ে আসি তাহলে আমাকে কিন্তু কষ্ট করে তার ইমাস্কুলেশন করার প্রয়োজন হবে না। ইমাস্কুলেশন মানে তোমরা আমার গত কোনো একটা ক্লাসে তোমরা পড়েছো, যেখানে আমি সংকরায়ন নিয়ে যেখানে আমি ক্লাস নিলাম সেখানে তোমরা দেখেছো যে ইমাস্কুলেশন মানে কি, পুংহীনকরণ। তাহলে আমার ইমাস্কুলেশন বা জটিল কলিক বন্ধাত্ব রক্ষার প্রয়োজন হয় না। আমি যদি জানি কোনো একটা উদ্ভিদ অসঙ্গতিপূর্ণ, তার আকৃতির কারণে সমাকৃতির বা বিষম আকৃতির কারণে তার মধ্যে কিছু অসঙ্গতি রয়ে গেছে, তার মধ্যে স্পোরোফাইটিক অসঙ্গতি আছে, তার মধ্যে গ্যামেটোফাইটিক অসঙ্গতি আছে, তাহলে তার মধ্যে তো স্বপরাগায়ন হবেই না। তাহলে আমার আর কষ্ট করে ইমাস্কুলেশন করতে হচ্ছে না, বা তার মধ্যে কলিক পুং বন্ধাত্ব রক্ষার আমার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমার জন্য এই ধরনের উদ্ভিদ বাছাই করতে বা তাদের মধ্যে সংকরায়ন করতে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। তৃতীয়ত হচ্ছে একটি স্ব-অসঙ্গতিপূর্ণ সারির সাথে অন্য একটি স্ব-অসঙ্গতিপূর্ণ সারি পর্যায়ক্রমে লাগালে স্ব-অসঙ্গতিপূর্ণ উদ্ভিদে সংকর বীজ পাওয়া যায়। একটা স্ব-অসঙ্গতিপূর্ণ সারি আরেকটা স্ব-অসঙ্গতিপূর্ণ সারি সেলফ ইনকম্প্যাটিবল, দুইটাই মানে তারা নিজেরা স্বপরাগায়ন করতে পারছে না কিন্তু তাদের মধ্যে পরপরাগায়ন হবে। এই ধরনের দুইটা সারি যদি আমি পরপর লাগাই তাহলে সেখান থেকে স্ব-অসঙ্গতি সম্পন্ন উদ্ভিদে সেখানে সংকর বীজ পাওয়া যাবে। দুটি স্ব-অসঙ্গতি সম্পন্ন কিন্তু পরসঙ্গতি সম্পন্ন সারি পর্যায়ক্রমে লাগালে উভয় সারি হতে প্রাপ্ত বীজই হবে সংকর বীজ। এখানে যদি একটা স্ব-অসঙ্গতি সম্পন্ন আর একটা পরসঙ্গতি সম্পন্ন সারি দুইটাই যদি তুমি পরপর যদি লাগাও সেক্ষেত্রে দেখা যাবে উভয় সারিতেই সংকর বীজ পাওয়া যাবে, এবং এই দুটা বীজই তুমি পরাগায়নের জন্য বা তোমার প্রজননের জন্য তুমি ব্যবহার করতে পারবে। এবার আসো আমরা দেখি আরেকটা বিশেষ একটা শর্ত পরপরাগায়নের, এটা হচ্ছে পুং বন্ধাত্ব বা মেইল স্টেরাইলিটি। জিন পরিব্যক্তির ফলে পরাগরেণু তৈরি করা বা মুক্ত করার অক্ষমতা, পরাগরেণু অকালে ঝরে পড়া, জীবিত পরাগরেণু বহনকারী পরাগধানীর বিদারণ অক্ষমতা ইত্যাদি নানা কারণে পুং বন্ধাত্ব সৃষ্টি হয়। পুং বন্ধাত্ব মানে কি, তার পরাগরেণু সৃষ্টি হবে না, বা পরাগরেণু সৃষ্টি হবে
কিন্তু তা বন্ধা, তা কোনো সংকরায়নের কাজে লাগবে না। অথবা এমন হতে পারে যে তার যে পরাগধানীটা ঠিকভাবে বিদারণ হচ্ছে না, বিদারণ অক্ষমতা, মানে তার পরাগরেণু থেকেই তো পরাগরেণুগুলো বের হবে। যদি পরাগধানী যদি বিদারণ না হয় তাহলে তার থেকে পরাগরেণুগুলো বের হবে না। এবং এই সমস্ত ঘটনাগুলোকে একসাথে বলা হয় পুং বন্ধাত্ব বা মেল স্টেরাইলিটি। 3 ধরনের পুং বন্ধাত্ব দেখা যায়। 1, কৌলিক পুং বন্ধাত্ব বা জেনেটিক মেল স্টেরাইলিটি। 2, সাইটোপ্লাজমীয় পুং বন্ধাত্ব বা সাইটোপ্লাজমিক মেল স্টেরাইলিটি। আর 3 হচ্ছে সাইটোপ্লাজমীয় কৌলিক পুং বন্ধাত্ব, সাইটোপ্লাজমিক জেনেটিক মেল স্টেরাইলিটি। এই 3 ধরনের পুং বন্ধাত্ব দেখা যায়, কৌলিক, সাইটোপ্লাজমীয় আর সাইটোপ্লাজমীয় কৌলিক। এবারে দেখো আমরা একটা ছবি আছে এখানে কৌলিক পুং বন্ধাত্ব, এবং এই ছবিটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে কৌলিক পুং বন্ধাত্ব বলতে বোঝায় এমন ধরনের পুং বন্ধাত্ব যেখানে এই পুং বন্ধাত্বটি নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এখানে দেখো কৌলিক পুং বন্ধাত্বের জন্য দায়ী যে জিনটা এখানে দেখানো হচ্ছে যে মেল স্টেরাইল m, এটা তুমি বইতে অনেক সময় MSBও পাবে। তো যেটাই হয় তুমি লিখতে পারো, MM লিখতে পারো বা MS লিখতে পারো। তো এখানে মেল স্টেরাইল জিন রিসিসিভ MM, আর মেল ফার্টাইল হচ্ছে ক্যাপিটাল MM, মানে হচ্ছে কি এটা ডমিন্যান্ট MM, এবং রিসিসিভ অবস্থায় থাকলেই কিন্তু সেটা মেল স্টেরাইল। এই উদ্ভিদটাকে যদি মাতৃ উদ্ভিদ হিসেবে তুমি নাও, আর এই উদ্ভিদটাকে যদি তুমি পুং উদ্ভিদ হিসেবে নাও, মেল ফার্টাইল উদ্ভিদটাকে যদি তুমি পুং উদ্ভিদ হিসেবে নাও, আর মেল স্টেরাইল যে উদ্ভিদটা সেটাকে যদি তুমি মাতৃ উদ্ভিদ হিসেবে নাও, আচ্ছা, তাদের মধ্যে পরাগায়ন তুমি করলে, এখানে দেখা গেল কি ক্যাপিটাল M স্মল m, এই উদ্ভিদের জিনোটাইপ ক্যাপিটাল M স্মল m, মেল ফার্টাইল। ঠিক আছে, কারণ এখানে যেহেতু ডমিনেন্ট M জিনটা আছে সে কারণে এটা ফার্টাইল। এইবারে F2 তে আসো। F1 এ তুমি পেলে মেল ফার্টাইল, যাদেরকে পেলে তারা সবাই মেল ফার্টাইল। এবারে তুমি তাদেরকে ইন্টারক্রস করো বা সেলফিং করো, মানে স্বপরাগায়ন করো। স্বপরাগায়ন যদি হয় তখন হবে কি তাদের মধ্যে জিন সেগ্রিগেশন হবে, জিনগুলো পৃথকীকরণ হয়ে যাবে। তোমরা মেন্ডেলের সূত্রে তোমরা জানো। এখানে কি হচ্ছে, এখানে কি করলে তুমি ক্যাপিটাল M স্মল m মেল স্টেরাইল, তার সাথে মেল স্টেরাইল এবং মেল ফার্টাইল, তাদের মধ্যে তুমি ক্রসিং করো, এবং ক্রসিং করার পর তুমি পেলে কি F2 তে এসে 25% মেল ফার্টাইল পিওর ডমিনেন্ট দুটা M, 50% মেল ফার্টাইল হাইব্রিড ক্যাপিটাল M স্মল m 50% পেলে, আর 25% তুমি পেলে মেল স্টেরাইল পিওর। এই 25% হচ্ছে সম্পূর্ণভাবেই কৌলিক পুং বন্ধা। তাহলে এখানে কৌলিক পুং বন্ধাত্ব নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে রিসিসিভ জিন হোমোজাইগাস অবস্থায় থাকলে তখন সেখানে কৌলিক পুং বন্ধাত্ব দেখা যাবে। এখানে যেহেতু ডমিনেন্ট M সে কারণে এটা মেল ফার্টাইল পিওর, সম্পূর্ণভাবে উর্বর, ক্যাপিটাল M স্মল m, এখানে হচ্ছে 50% ফার্টাইল, এটা হাইব্রিড, আর স্মল m রিসিসিভ হোমোজাইগাস অবস্থায় যখন আছে তখন সেটা হচ্ছে সম্পূর্ণভাবে পুংবন্ধা মেল স্টেরাইল জাত। দ্বিতীয় ছবিটায় আমরা দেখি সাইটোপ্লাজমীয় পুংবন্ধাত্ব বা সাইটোপ্লাজমিক মেল স্টেরাইলিটি। এই ক্ষেত্রে কিন্তু মাতৃপ্রজনকের সাইটোপ্লাজম দ্বারা এটা নিয়ন্ত্রিত, মাতৃপ্রজনকের সাইটোপ্লাজম দ্বারা। এর আগেরটা ছিল নিউক্লিয়াস দ্বারা। তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, জেনেটিক মেল স্টেরাইলিটি নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত, আর সাইটোপ্লাজমিক পুংবন্ধাত্ব যেটা সেটা হচ্ছে মাতৃপ্রজনকের সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, এটা হচ্ছে P1 মানে হচ্ছে প্রজনক, P1 P2 প্যারেন্ট 1 প্যারেন্ট 2, এটা হচ্ছে মাতৃপ্রজনক, এটা হচ্ছে পুংপ্রজনক। এই মাতৃপ্রজনকের তার সাদা দিয়ে দেখানো হলো মেল স্টেরাইলিটি, সাদা অংশটা দিয়ে মেল স্টেরাইলিটি দেখানো হলো পুংবন্ধা,
আর এখানে যে কমলা রং এটা দিয়ে দেখানো হলো মেল ফার্টাইল, আর তার চারদিকে অংশটা কিন্তু বেগুনি রং দিয়ে দেখানো হলো। এবার তাদের মধ্যে ক্রসিং হলো। F1 উদ্ভিদে দেখা গেল অর্ধেক তার আসলো মেল স্টেরাইল থেকে, অর্ধেক আসলো মেল ফার্টাইল থেকে। তার এখানে 50-50% হলো। এবার আসো ব্যাক ক্রস। এই যে আমরা পেলাম এই উদ্ভিদটার সাথে, যেখানে 50% মেল স্টেরাইল 50% মেল ফার্টাইল, এই উদ্ভিদটাকে আমি যদি মাতৃ উদ্ভিদ হিসেবে নিলাম যা মেল স্টেরাইল। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে, মেল স্টেরাইল যে উদ্ভিদটা তার সাইটোপ্লাজম কিন্তু স্টেরাইল, আর মেল ফার্টাইল যে উদ্ভিদটা যে কোষটা তার সাইটোপ্লাজমটা কিন্তু ফার্টাইল। এস আর এফ দিয়ে দেখানো হচ্ছে। এদের মধ্যে ক্রসিং হলো। ক্রসিং করার পরে F1 এ আমি যাকে পেলাম, সাইটোপ্লাজম কিন্তু সবসময় মাতৃ উদ্ভিদ থেকে আসে, এটা নিশ্চয়ই তোমরা জানো। সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে মাতৃ উদ্ভিদের সাইটোপ্লাজমটাই পরবর্তী প্রজনকে আসে। তাহলে কি এই F1 এ তার সাইটোপ্লাজমটা এস মানে স্টেরাইল, কিন্তু তার জিনোটাইপ যেটা নিউক্লিয়াস অংশটা অর্ধেক স্টেরাইল অর্ধেক ফার্টাইল অংশ থেকে পেল। আচ্ছা, এইবারে আমি করলাম কি, একে আমি মাতৃ প্রজনক হিসেবে নিলাম এবং এর সাথে আমি ব্যাক ক্রস করলাম। ব্যাক ক্রস মানে হচ্ছে কি, F1 এর সাথে তার প্যারেন্টের সাথে যদি ক্রসিং করানো হয়। ব্যাক ক্রস মানে হচ্ছে F1 এর সাথে তার মাতৃ অথবা পুং প্রজনকের সাথে যদি ক্রস করানো হয় তাকে বলা হয় ব্যাক ক্রস, মানে পিছন দিকে যাওয়া। এই যে F1 আমি পেলাম, তাকে আমি করলাম কি মেল ফার্টাইলের সাথে আমি ক্রসিং করলাম, এটাকে বলা হয় ব্যাক ক্রস। আচ্ছা, একে আমি করলাম। এখন এই উদ্ভিদে হচ্ছে মেল স্টেরাইল, কেন? কারণ এর সাইটোপ্লাজমটা স্টেরাইল। এর সাথে আমি যাকে ক্রস করলাম তার সাইটোপ্লাজমটা কিন্তু ফার্টাইল। সাইটোপ্লাজম ফার্টাইল উর্বর, আবার তার যে জিনোটাইপ তাও উর্বর। একে আমি ক্রস করলাম, কিন্তু আমি এখানে কি পেলাম? মেল স্টেরাইল পেলাম। কেন? কারণ এই স্টেরাইলিটি তার সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, আর সাইটোপ্লাজমটা আসছে কোত্থেকে? এই মাতৃ উদ্ভিদ থেকে। তাহলে তোমরা প্রথম ধাপ থেকে তোমরা আবার দেখো, মাতৃ উদ্ভিদের যে স্টেরাইলিটি এটা সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত বলে F1 এ প্রথম জনতা আমরা কি পেলাম? এই স্টেরাইলিটি সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত বলে এই সাইটোপ্লাজমটার কারণে F1 প্রজনক মেল স্টেরাইল হলো। এর সাথে আমি মেল ফার্টাইলের আমি সংকরায়ন করলাম, মানে ব্যাকক্রস করলাম। এর ফলে আমি F2 তে যাকে পেলাম সেও মেল স্টেরাইল, কারণ তার মাতৃ প্রজনকের সাইটোপ্লাজম ছিল স্টেরাইল বা বন্ধা। এই ধরনের যে বন্ধাত্ব এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় পুং বন্ধাত্ব, এবং সাইটোপ্লাজমীয় পুং বন্ধাত্ব এটা অবশ্যই মাতৃ প্রজনকের সাইটোপ্লাজমের উপর ডিপেন্ড করে। এবার আসো আমরা একটা ছবি দেখি। এখানে দুইটা স্ট্রেইন, মেল স্টেরাইল মেল ফার্টাইল। হ্যাঁ, এখানেও এই যে সাইটোপ্লাজম এস মানে স্টেরাইল, এখানে সাইটোপ্লাজম এফ মানে হচ্ছে কি সাইটোপ্লাজম হচ্ছে ফার্টাইল। তাদের মধ্যে ক্রসিং হলো। ক্রসিং করার পর আমি পেলাম তার মেল স্টেরাইল, যেহেতু তার সাইটোপ্লাজমটা স্টেরাইল। এর সাথে আমি ফার্টাইলের সাথে আমি ক্রসিং করলাম, স্ট্রেন বি এর সাথে আমি ক্রসিং করলাম। এর ফলে আমি পেলাম কি মেল স্টেরাইল। কেন বারবার এই সাইটোপ্লাজমটাই মায়ের মাতৃ প্রজনকের সাইটোপ্লাজমটাই কিন্তু পরবর্তী জনুতে আসে। তাহলে ব্যাকক্রস 1 এটাকে বলা হয় BC1 বা ব্যাকক্রস 1। কেন? কারণ আমি এখানে ব্যাকক্রস করেছি। আমি F1 আমি যাকে পেলাম তার সাথে আমি তার পুং প্রজনকের সাথে আমি আবার ক্রস করলাম, সে কারণে এটাকে বলা হয় ব্যাকক্রস BC1। BC1 এ আমি যাকে পেলাম সেটা মেল স্টেরাইল, কারণ এই স্টেরাইলিটি তার সাইটোপ্লাজমের মধ্যে ছিল। এর সাথে আমি ক্রসিং করলাম পুং প্রজনকের, যেটা সাইটোপ্লাজম ছিল ফার্টাইল। আচ্ছা, এই দুইয়ের মধ্যে যখন আবার ক্রসিং হলো, ক্রসিং হলে কি হবে? এই সাইটোপ্লাজমটা মাতৃ প্রজনকের সাইটোপ্লাজমের মতোই হবে এস, আর
তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে, যখনই কোনো প্রজনন হয়, কোনো সংকরায়ন যখন হয়, তখন জিনোটাইপ গুলো সেগ্রিগেশন হয়, মানে তার ক্রোমোজোম গুলো সেগ্রিগেশন হয়, পৃথকীকরণ হয়, বা এখানে তার মধ্যে মিশ্রণ হয়, কিন্তু সাইটোপ্লাজমটা কিন্তু ওই মাতৃ প্রজনকের সাইটোপ্লাজমটাই কিন্তু শেষ পর্যন্ত থাকে। সে কারণে এ ধরনের কোনো বৈশিষ্ট্যের যদি কোনো পরিবর্তন ঘটাতে হয় বা কোনো ধরনের কোনো বৈশিষ্ট্যকে যদি কোনো একটা জাতের মধ্যে আনতে হয়, তখন কিন্তু এই ব্যাপারটাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। এভাবে বারবার রিপিটেড ব্যাকক্রস করানো হলো এবং বারবারই আমি পেলাম বিসি 6 or 7 পর্যন্ত আমি পেলাম সম্পূর্ণভাবে মেল স্টেরাইল একটা জাত বা পুংপন্থা জাত। এখানে তোমাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে যে কেন আমি পুংপন্থা জাত আমি কেন তৈরি করব। আসো আমরা দেখি, এটা আমরা একটু পরেই দেখব। সাইটোপ্লাজমীয় কৌলিক পুংবন্ধাত্ব। সাইটোপ্লাজমীয় কৌলিক পুংবন্ধাত্ব বলতে বোঝায় এমন ধরনের পুংবন্ধাত্ব যেখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস উভয়ই এখানে দায়ী। পুংবন্ধাত্বের জন্য সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস উভয়ই দায়ী। যেমন আমরা যেটা ঠিক পুংবন্ধাত্ব আমরা পড়লাম, যেটা ঠিক মেল স্টেরাইলিটির ক্ষেত্রে তার নিউক্লিয়াসটা দায়ী, আবার সাইটোপ্লাজমিক স্টেরাইলিটির ক্ষেত্রে তার সাইটোপ্লাজম দায়ী। কিন্তু এখন আমরা যেটা দেখব, সেখানে দেখব কি তার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস উভয়ই কিভাবে সমন্বিতভাবে পুংবন্ধাত্ব সৃষ্টি করে। এখানে দেখো একটা মাতৃ প্রজনক, এটা হচ্ছে মেল স্টেরাইল, এবং এখানে দেখো স্মলার রিসিসিভ স্টেরাইল জিন আছে এখানে, এবং এটা হচ্ছে মেল স্টেরাইল একটা জাত। এর সাথে আমি ক্রসিং করলাম ক্যাপিটাল আর, মানে ফার্টাইল, আবার এর সাইটোপ্লাজমটাও ফার্টাইল। এখানে মাতৃ প্রজনকের তার রিসিসিভ আর থাকার কারণে, রিসিসিভ জিনটা থাকার কারণে নিউক্লিয়াস স্টেরাইল, সাইটোপ্লাজমটাও স্টেরাইল। এর সাথে আমি ক্রসিং করলাম ডমিনেন্ট আর, মানে তার নিউক্লিয়াস ফার্টাইল, সাইটোপ্লাজমটাও ফার্টাইল। এর সাথে আমি ক্রস করলাম, এবং ক্রস করার ফলে F1 এ আমি কাকে পেলাম? F1 মানে তোমরা নিশ্চয়ই জানো, F1 মানে হচ্ছে ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, মানে প্রথম জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এবং প্রথম যে জনু সেখানে আমি পেলাম ক্যাপিটাল আর স্মলার, মানে তার নিউক্লিয়াসের মধ্যে এখানে সংমিশ্রণ হয়ে গেছে 50-50%। এখানে স্টেরাইল জাত, স্টেরাইল এবং ফার্টাইল অংশ 50-50 চলে আসছে নিউক্লিয়াসে। আর সাইটোপ্লাজম অবশ্যই মাতৃ প্রজনকে যেহেতু স্টেরাইল, এখানেও কিন্তু স্টেরাইল, ঠিক আছে, সাইটোপ্লাজম স্টেরাইল। কিন্তু এই জাতের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পাবো মেল ফার্টাইল। কেন? কারণ এখানে সাইটোপ্লাজম যদিও এখানে স্টেরাইল, কিন্তু তার এই নিউক্লিয়াসের মধ্যে যেহেতু ডমিনেন্ট জিনটা আছে, সে কারণে নিউক্লিয়াসের কারণে এটা ফার্টাইল হবে। আচ্ছা, এইটা তো আমরা পেলাম। এবার আসো আমি এইটাকে দেখি। এখানে মাতৃ প্রজনক হচ্ছে স্মলার, মানে রিসিসিভ স্টেরাইল জিনটা আছে, রিসিসিভ আর থাকার কারণে এটা নিউক্লিয়াসটা হচ্ছে স্টেরাইল। এর সাথে আমি ক্রস করলাম কাকে? ডমিনেন্ট আর, মানে এটা হচ্ছে ফার্টাইল। ডমিনেন্ট আর হওয়ার কারণে এটা ফার্টাইল, কিন্তু এই পুং প্রজনকের সাইটোপ্লাজমটা কিন্তু স্টেরাইল। নিউক্লিয়াস ফার্টাইল, কিন্তু সাইটোপ্লাজম হচ্ছে স্টেরাইল। ঠিক আছে, আমি আমার এই পুং প্রজনকের সাথে এই মাতৃ প্রজনকের আমি ক্রসিং করলাম। সেক্ষেত্রেও কিন্তু এই দুইটার মধ্যে যদি আমি ক্রসিং করি, প্রথমটা আর শেষটা ক্রসিং করি, তাহলেও কিন্তু আমি পাবো তার নিউক্লিয়াসের মধ্যে ক্যাপিটাল আর স্মলার, আর সাইটোপ্লাজম হবে এস, মানে স্টেরাইল, কিন্তু উদ্ভিদটা হবে মেল ফার্টাইল। কেন? কারণ ডমিনেন্ট জিন আছে। এইবারে আসো, এর সাথে আমি মেল ফার্টাইলের আমি ক্রসিং করব। এখানে আমি যাকে পেলাম তাকে আমি মাতৃ উদ্ভিদ হিসেবে নিলাম, মেল ফার্টাইলকে আমি মাতৃ উদ্ভিদ হিসাবে নিলাম। এর সাথে আমি ক্রসিং করব কাকে? যেখানে রিসিসিভ জিনটা আছে, মানে এটা মেল স্টেরাইল, কিন্তু সাইটোপ্লাজমটা ফার্টাইল। আর মাতৃ উদ্ভিদ হচ্ছে রিসিসিভ
ক্যাপিটাল আর এবং স্মল আর দুটোই আছে, কিন্তু তার সাইটোপ্লাজমটা হচ্ছে স্টেরাইল। তাহলে সাইটোপ্লাজম স্টেরাইল, এখানে সাইটোপ্লাজম ফার্টাইল। এখানে এখানে হচ্ছে তার নিউক্লিয়াসটা ফার্টাইল, এখানে নিউক্লিয়াসটা স্টেরাইল। এদের মধ্যে আমি এবার ক্রসিং করলাম। ক্রসিং করলে আমি কি পাচ্ছি? 50% পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর, মানে তার ডমিনেন্ট জিন এখানে আছে। আর এখানে সাইটোপ্লাজম হচ্ছে স্টেরাইল। আর 50% আমি পাচ্ছি যেখানে রিসিসিভ আর আছে, সে কারণে এটা হচ্ছে স্টেরাইল। তার সাইটোপ্লাজমটাও স্টেরাইল, সে কারণে এটা হচ্ছে মেল স্টেরাইল। 50% আমি পাচ্ছি মেল স্টেরাইল পুংবন্ধা, আর 50% আমি পাচ্ছি মেল ফার্টাইল। এখানে সম্পূর্ণভাবে তার নিউক্লিয়াসের মধ্যে যেহেতু ডমিনেন্ট আর জিনটা আছে, সে কারণে এটা মেল ফার্টাইল হবে। তাহলে এই যে ঘটনাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজমীয় কৌলিক পুংবন্ধাত্ব, যেখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সমন্বিতভাবে উদ্ভিদের পুংবন্ধাত্ব বা মেল স্টেরাইলিটি নিয়ন্ত্রণ করে। স্ত্রী জননকোষের নিউক্লিয়াসে প্রচ্ছন্ন আর জিন থাকে এবং সাইটোপ্লাজমে এস জিন থাকে স্টেরাইল। তখন ওই উদ্ভিদের সাইটোপ্লাজম জিনোম আন্তঃক্রিয়ার ফলে পুংবন্ধাত্ব প্রকাশ পায়। কিন্তু জিনোম যদি ক্যাপিটালার বা স্মল বা ক্যাপিটালার স্মলার হয়, তবে সাইটোপ্লাজমে এস জিন থাকলেও উদ্ভিদটি পুং উর্বর হয়। আবার কেন্দ্রিকার জিনোম আর হলেও, মানে রিসিসিভ হলেও, সাইটোপ্লাজম উর্বর এফ জিন থাকলেও উদ্ভিদটি পুং উর্বর হয়। যেহেতু সাইটোপ্লাজম উর্বর, সেহেতু উদ্ভিদটি পুং উর্বর হবে, মানে এখানে কোনো মেল স্টেরালিটি দেখা যাবে না। আচ্ছা, এবারে আসো আমরা একটা ছবি এখানে দেখাচ্ছি। ট্রান্সফার অফ রিস্টোরার জিন আর টু নন রিস্টোরার স্ট্রেন। রিস্টোরার মানে হচ্ছে কোন একটা প্রজনন যখন সম্পন্ন করা হয়, তখন একটা রিস্টোরার জিন মানে হচ্ছে কি, যেই উদ্ভিদের জিনগুলো নতুন জাতের মধ্যে আমি সম্পূর্ণভাবে ট্রান্সফার করতে চাই, এই ধরনের যে জিন তাকে বলা হয় রিস্টোরার জিন। আচ্ছা, এখন এই স্ট্রেইন এ, এখানে সাইটোপ্লাজমিক মেল স্টেরাইল, হ্যাঁ, সাইটোপ্লাজমিক মেল স্টেরাইল, এটাকে আমি নিলাম মাতৃপ্রজনক হিসেবে। আর রিস্টোরার যেটা, এখানে ক্যাপিটালার আর তার সাইটোপ্লাজম হচ্ছে ফার্টাইল, এখানে একে আমি নিলাম রিস্টোরার। রিস্টোরার লাইন আর ইজ ক্রস টু মেল স্টেরাইল এ। মাতৃপ্রজনক এটা হচ্ছে মেল স্টেরাইল, কারণ এখানে রিসিসিভ আর বাইরে তার সাইটোপ্লাজমটা হচ্ছে স্টেরাইল। আর রিস্টোরার হচ্ছে সম্পূর্ণভাবে ফার্টাইল। ক্রসিং হলো, এখানে আমি পেলাম মেল ফার্টাইল, আর বাকি অংশটা হচ্ছে মেল ফার্টাইল। কেন? কারণ এখানে সাইটোপ্লাজম যদিও স্টেরাইল, কিন্তু তার জেনোটাইপের মধ্যে ক্যাপিটাল আর আছে বলে এটা হচ্ছে মেল ফার্টাইল। এর সাথে আমি আবার ক্রসিং করলাম কাকে? মেল ফার্টাইল যে রিস্টোরার, এর সাথে আমি ক্রসিং করলাম যে যার সাথে নন রিস্টোরার আরেকটা স্ট্রেইন, এটাকে বলা হচ্ছে সি। আমি প্রথমে আমি করলাম কি, স্ট্রেইন এ এর সাথে স্ট্রেইন বি এর সংকরায়ন করলাম। এর ফলে আমি যাকে পেলাম তার সাথে আমি আবার সংকরায়ন করলাম আরেকটা স্ট্রেইন সি, যেটা নন রিস্টোরার, মানে তার জিনটাকে আমি, মানে এখানে আমি তার সাথে আমি ক্রসিং করলাম। এবং ক্রসিং যদি করানো হয়, সেক্ষেত্রে দেখা যায় কি, দুই রকমের জাতক উৎপন্ন হবে। একটা জাতক হচ্ছে মেল স্টেরাইল, আর একটা জাতক হচ্ছে মেল ফার্টাইল। আচ্ছা, এর সাথে আমি আবার মেল ফার্টাইল স্ট্রেন সি এর আমি আবার ক্রসিং করলাম। ঠিক আছে, মেল ফার্টাইল যে জাতক, তার সাথে আমি আবার স্ট্রেন সি এর আমি আবার ক্রসিং করলাম। স্ট্রেন সি এর ক্রসিংটা কেন করলাম? কারণ আমি স্ট্রেন সি এর এই বৈশিষ্ট্যটা সম্পূর্ণভাবে নতুন জাতের মধ্যে আনতে চাই। আচ্ছা, ক্রসিং করানোর ফলে আমি কি পেলাম? মেল স্টেরাইল জাত এবং মেল ফার্টাইল জাত। এখান থেকে মেল স্টেরাইলটাকে আমি বাদ দিলাম, তাহলে আমি পেলাম মেল ফার্টাইল। মেল ফার্টাইলটাকে আমি বেছে নিলাম, তার সাথে আমি আবার স্ট্রেন সি এর ক্রসিং করলাম। এভাবে বারবার 6-7 বার যদি ব্যাক ক্রস করানো হয়, তখন দেখা যায় যেখানে
6-7টা ব্যাকক্রসের পরে এখানে দেখা যাবে মেল স্টেরাইল পাওয়া যাবে, আবার মেল স্টেরাইল সেলফ মেল স্টেরাইল পাওয়া যাবে। এখানে মেল স্টেরাইল যে জাতটা তাকে আমি বাদ দিয়ে দিলাম, এটাকে বলা হয় সিলেকশন। প্রথমেই আমি তাকে বাদ দিয়ে ফেললাম। এরপরে যাকে আমি পেলাম তার কিন্তু এখানে তার মধ্যে আমি পেলাম তার জিনোটাইপের মধ্যে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, মানে এটা জিনোটাইপ ফার্টাইল কিন্তু সাইটোপ্লাজম স্টেরাইল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মেল স্টেরাইল। এবং এটাকে আমি যদি আবার সেলফ পলিনেটেড করি, স্বপরাগায়ন যদি করি, তাহলে দেখা যাবে এখানে একটা অংশ হবে মেল স্টেরাইল, তাকে আমি প্রথমে বাদ দিয়ে দেব। আর 1:2:1 অনুপাতে এরা কিন্তু সেগ্রিগেশন হবে। একটা ভাগ মেল স্টেরাইল, তাকে আমি প্রথমে বাদ দিয়ে দিলাম। 2 ভাগ হচ্ছে মেল ফার্টাইল, যেটা ক্যাপিটাল আর স্মল আর, এবং তার সাইটোপ্লাজম হচ্ছে স্টেরাইল। আর একটা ভাগ হচ্ছে এই ক্যাপিটাল আর এবং তার সাইটোপ্লাজম হচ্ছে স্টেরাইল। এখন এই ক্ষেত্রে দেখা যাবে কি এরা সবাই তাহলে ফার্টাইল, যেহেতু এর মধ্যে ফার্টাইল জিনটা আছে। এটা কিন্তু সংকর, আর এটা হচ্ছে পুরোপুরি পিওর একটা এখানে যেহেতু এটা উর্বর। মেল ফার্টাইল প্রোজেনি is self-pollinated. Individual plant progenies grown in next generation and non-segregating progenies are selected. এই হচ্ছে একটা রিস্টোরার জিনের মাধ্যমে, নন রিস্টোরার স্ট্রেনের সাথে সংকরায়নের মাধ্যমে কিভাবে কোন একটা নতুন জাতের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্যকে স্থানান্তর করা সম্ভব হয়, আমরা সেটা দেখলাম। এবার আমরা দেখি উদ্ভিদ প্রজননে পুংবন্ধাত্বের ব্যবহার। কেন আমরা পুংবন্ধাত্ব ব্যবহার করব? ইমাস্কুলেশন করার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, স্বপরাগী উদ্ভিদে প্রাকৃতিকভাবে পরপরাগায়ন করা সম্ভব হয়। কোন একটা উদ্ভিদ যদি স্বপরাগী হয়, তার যদি আমি পুংবন্ধা লাইন যদি আমি তার তৈরি করতে পারি, তাহলে সেখানে প্রাকৃতিকভাবে পরপরাগায়ন করা সম্ভব হয়। এবং তোমাদেরকে আমি বারবার এটা স্মরণ করাই দিতে চাই যে পরপরাগায়ন আমাকে করতেই হবে, কারণ পরপরাগায়ন আমি যদি না করি তাহলে কিন্তু আমি কোনো একটা আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যকে কোনো একটা জাতের মধ্যে আমি আনতে পারবো না। কোনো একটা উদ্ভিদে যদি স্বপরাগায়ন হয়ে যায়, তাহলে আমি তার কিভাবে জাত উন্নয়ন করব? জাত উন্নয়ন করতে হলে অবশ্যই আমাকেই প্রজননের কাজটা করে দিতে হবে। আর সে কারণে কি হচ্ছে, স্বপরাগী উদ্ভিদে প্রাকৃতিকভাবে পরপরাগায়ন যদি না হয়, পুংবন্ধা লাইন যদি আমি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমি তার মধ্যে আমার আকাঙ্ক্ষিত কোনো একটা উদ্ভিদ জাতের সাথে আমি তাকে সংকরায়ন করতে সক্ষম হব। 3 নম্বর হচ্ছে পুংবন্ধা সারির সাহায্যে বাণিজ্যিকভাবে সংকর উদ্ভিদ উৎপাদন করা যায়। পুংবন্ধা সারি যদি আমি ব্যবহার করি, তার সাথে আমি আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদের আমি সংকরায়ন করতে পারি এবং বাণিজ্যিকভাবে সংকর উদ্ভিদ উৎপাদন করতে পারি। শোভা বর্ধনকারী উদ্ভিদে সাইটোপ্লাজমীয় পুংবন্ধাত্ব ব্যাপক হারে ব্যবহার করা হয়। আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তৈরি করতে গিয়ে আমি কয়েকটা বইয়ের সাহায্য নিয়েছি। উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভুইয়া। উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এইচ.কে চৌধুরীর এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এবং ইন্টারনেট থেকে, গুগল থেকে আমি বেশ কিছু ছবি এবং তথ্য আমি সংগ্রহ করেছি। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাসায় থেকে লেখাপড়া করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।